এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি, প্রত্যেক নিভৃত ক্ষণে মত্ততা ছড়ায় যথারীতি। এখনো তোমার গানে সহসা উদ্বেল হয়ে উঠি, নির্ভয় উপেক্ষা করি জঠরের নিঃশব্দ ভ্রুকুটি। কিন্তু আর হয়তো এই ভ্রুকুটিকে উপেক্ষা করা সম্ভব হবে না। আমরা জানি যে মারণ ব্যাধি আমাদের চারপাশে উৎপেতে রয়েছে, তার জন্যে আমরা আজ বাইরেকে দেখছি জানলাগুলি একটুকু ফাঁক করে। আমাদের কারোর ঘরে হয়তো হাঁড়ি চড়ছে, কারোর ঘরে না। কারোর হাতে খাবার, তার উপরে আরো খাবার, কিন্তু কারোর হাত শুধু আঁকড়ে ধরছে শূন্যতাকেই। আমরা যখন শূন্যতাকে ভরিয়ে দেওয়ার কথা বলতাম, সেই সমস্ত মুক্তির পৃথিবীতে দাঁড়িয়ে তার থেকেও আমাদের আজকের বলা কথাগুলি যেন অনেক বেশি শক্তিশালী। আমরা ঘর থেকে ঘরে পৌঁছে দিচ্ছি পাশে থাকার বার্তা। তাই আমরা যখন মুক্তি পাব, আমরা আরো বেশি করে বলবো তারুণ্যের কথা। আজ 25শে বৈশাখ, আজ তার জন্মদিন। তিনিও তো বলেছিলেন, ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা। যদি আমরা এগিয়ে না আসি, তবে কারা এগিয়ে আসবে? আমরা জানি যেদিন আমরা মুক্তি পাব, আমাদের সফল পদচারণায় পুনরায় মুখরিত করব পৃথিবীর প্রাঙ্গণ। নবীনেরা আসবে, আমরা থাকব, দুয়ে মিলে গড়ে তুলব সার্থক এক পৃথিবী, মানুষের জন্যে মানুষের পৃথিবী। হয়তো শরীর বৃদ্ধ হবে, কিন্তু মন নয়। আর তাই 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমরা গাইব নতুনের গান, হে নূতন দেখা দি কারবার। পরিবেশনায় প্রত্যুষ মুখোপাধ্যায় এবং প্রকৃতি মুখোপাধ্যায়। আসুন আমরা তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গেয়ে উঠি, হে নূতন দেখা দি কারবার। হে নূতন দেখা দি কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন দেখা দি কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। তোমার প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। তোমার প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। হে নূতন রিক্ত তার বক্ষ ভেদি, আপনারে কর উন্মোচন। রিক্ত তার বক্ষ ভেদি, আপনারে কর উন্মোচন। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমার মাঝে অসীমের চির বিষয়। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে চির
10 ও 11 মে সাল 1933। হিটলারের নেতৃত্বে লাখো লাখো বই পুড়িয়ে দেওয়া হলো। অন্য সকল মনীষীদের সঙ্গে বাদ যাননি রবীন্দ্রনাথও। 1936 সালে তৈরি হলো লিগ এগেইনস্ট ফ্যাসিজম অ্যান্ড ওয়ার। এর ভারতীয় শাখার সভাপতি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এর আগে ইতালির ইথিওপিয়া আক্রমণের পটভূমিকায় লিখেছেন আফ্রিকা। আর 36-37 জুড়ে দিকে দিকে বিশেষ করে চীন ও স্পেনে ফ্যাসিস্ট বর্বর আগ্রাসন ও মুক্তিভোজের পরপর পিছু হটবার পটভূমিকায় লিখলেন, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যাই, দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে। রবীন্দ্রনাথের উত্তরসূরি হিসাবে এই সকল পংক্তির প্রতিধ্বনি পাই আমরা সুকান্ত ভট্টাচার্যের কণ্ঠে। তাই আজ আমারও বিশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। তাই আমি চেয়ে দেখি প্রতিজ্ঞা প্রস্তুত ঘরে ঘরে, দানবের সাথে আজ সংগ্রামের তরে। সুকান্তরা পেরেছিলেন, তাদের সময় পেরেছিল, কিন্তু আমরা কি পেরেছি সেই মশালটিকে হাতে নিতে? মশাল তো নিভে না কখনো, শুধু হাত বদল হয়। আমাদের হাত কি আদৌ তৈরি? আসুন আমরা সেই সকল স্বীকারোক্তি শুনে নেব অনির্বাণ চট্টোপাধ্যায়ের কণ্ঠে, তার কবিতার মাধ্যমে। আসুন শুনে নেওয়া যাক। নমস্কার। আজ 25শে বৈশাখ, গুরুদেবের জন্মদিন। গুরুদেবের জন্মদিনে গুরুদেবের লেখা, গুরুদেবের কথা এসবই আমরা পাথেয় করে চলবো ঠিকই, কিন্তু তার সাথে সাথে সাধারণ নাগরিক হিসেবে মহামানব রবীন্দ্রনাথের প্রতি আমাদেরও কিছু স্বীকারোক্তি থেকে যায়। সেই স্বীকারোক্তি নিয়েই আমার আজকের প্রতিবেদন। সুব্রত পণ্ডিতের লেখা রবীন্দ্রনাথের কাছে স্বীকারোক্তি। রবীন্দ্রনাথ, তোমার মর্মর মূর্তির সামনে দাঁড়ালে নিজেদের আজ কাপুরুষ মনে হয়। এত যে বিশ্বাস ছড়িয়েছিলে, ছাতিমের ছায়ায় ছায়ায় প্রত্যয় ফুটেছিল পলাশে শিমুলে, বাতাসে বেজেছিল ভালোবাসা সেতার, আমাদের পাষাণ হৃদয়ে সে স্বপ্ন ভেঙে চুরমার। আজ আমরা কলঙ্ক ফুটিয়ে তুলি বাগানে বাগানে। বিকৃত সঙ্গীতের লাশ পড়ে থাকে প্রকাশ্য সভায়, কপিরাইটের ওলট পালট হাওয়ায় তোমাকে পাঠাই দুর্যোগের মুখোমুখি। দুহাতে পঙ্কিলতা মেখেই আমাদের বেঁচে থাকা, হাঁটা চলা, আড্ডা, অফিস, ব্যবসা, বাজার, যেন সূর্যকে অস্বীকার করে অন্ধকারে মুখ ঢাকা, অন্ধকারে বেঁচে থাকা। নোবেল চুরি তাই সামান্য ঘটনা মনে হয়, কেননা তোমার সাগর তীর্থ ভারতবর্ষে এর চেয়েও বড় বড় ঘটনা ও দুর্ঘটনা ঘটে। এখানে জাতপাতের নামে দাঙ্গা বাঁধে, মিথ্যা ভাষণে লোক ঠকায় নেতারা, পুলিশ আমলার হাতে পুতুল বনে যায়, ফুটে ওঠে চরম অসহায়তার ক্যানভাস। এখানে অন্যায়ের প্রতিবাদ করলে কবির কলম কেড়ে নেওয়া হয়। আর কত লজ্জা দিয়ে নিজেদের ঢাকবো ঠাকুর, আর কত লজ্জা। তবে তুমি নিশ্চিত হতে পারো, ফুটপাতের ভিখিরি মেয়েটি চাল কেনার জন্য তোমার পদক চুরি করেনি। ফুটপাতের ভিখিরি মেয়েটি চাল কেনার জন্য তোমার পদক চুরি করেনি। নিষিদ্ধ পল্লীর তন্নি যুবতীটি স্বপ্ন পূরণের জন্য তোমার পদক চুরি করেনি। হলধর চাষি, কারখানার রহমান, রিকশাওয়ালা কালুবাউরি, এরা কেউ
অভাবের জ্বালায় তোমার পদক চুরি করেনি ঠাকুর। কারণ কারণ এরা কেউই তোমার শান্তি নিকেতনে পৌঁছাতে পারেনি। ক্ষমা করো ঠাকুর, ক্ষমা করো। সবিনয়ে স্বীকার করি আমিও সেই পাষাণ পুরুষ, আজও ছুঁতে পারিনি, আজও ছুঁতে পারিনি তোমার পায়ের পাতা। ক্ষমা করো ঠাকুর, ক্ষমা করো। ধন্যবাদ। স্মৃতির অতল থেকে আজ ভেসে আসে ক্রঞ্চদ্বীপের কথা। সেই ক্রঞ্চদ্বীপ, ডাকঘরের অমলকে যখন ফকির বলেছিল ক্রঞ্চদ্বীপের কথা, অমলের চোখে যে মায়ার কাজল এঁকে গিয়েছিল তা কি একলা অমলেরই? যখন দাদা ঠাকুর ফকিরের বেশে এসে বলল, আমি তো ফকির, মাধব দত্তের সেই যে বিস্ময়ে বিমূঢ় ভাব, একলা কি মাধব দত্তেরই? আমাদের কি নয়? আমাদের মনের ভেতর যে অংশটি এই বন্দিত্বকে স্বীকার করে স্থবির হয়ে গিয়েছে, এ কি তার কথা নয়? না হলে কেন সেই ফকিরকে শেষে এসে মাধব দত্তকে বলতে হলো, চুপ করো অবিশ্বাসী, কথা কইও না? এখানে কে কার প্রতি অবিশ্বাস করেছিল? আমরা তো মুক্তিই চেয়েছি, আর মুক্তি চেয়েছি বলেই বারবার দেখেছি অচলায়তনের পাঁচিল খসে গেলে তিনি এলেন গুরুরূপে। আজ 25শে বৈশাখ, আজ তার জন্মদিন। আমরা তো সকলেই মুক্তি চেয়েছি, এবং মুক্তির আশে আমাদের অণু পরমাণু, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, তনু মনু প্রাণ প্রত্যেকটি জিনিস চঞ্চল হয়ে ওঠে। আমরা সুশ্বেতা দাশগুপ্তের মৃত্যুর মাধ্যমে সেই ইচ্ছাকেই ব্যক্ত করব। আসুন, নৃত্যের বিভঙ্গে আমরা ব্যক্ত করি আমাদের মুক্তির বাসনা। আমার মুক্তি আলোয় আলোয়। এই আকাশে আমার
তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। আমায় নিয়ে মেলিছ এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। মোর জীবনের বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছে তরঙ্গিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে। তার জন্মের এতগুলো বছর কেটে যাবার পরও আজও তিনি আমাদের কাছে সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। আজ 25শে বৈশাখ, বৎসরব্যাপী যাবতীয় কর্মকাণ্ডের পর আজ যেন পুনরায় তাকে নতুন জলে ধৌত করে আমাদের হৃদয় মন্দিরের প্রতিষ্ঠা করবার দিন। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তিনি এসেছেন, মহারাজের মতো চলে গিয়েছেন। তাই মহারাজও একই সাজে এলে হৃদয় পুরো মাঝে। আমরা শুনে নেব, আমরা একে অপরের সঙ্গে হাতে হাত মিলিয়ে প্রত্যুষ মুখোপাধ্যায়ের সঙ্গেই গেয়ে উঠব। মহারাজও একই সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণতলে কোটি শশী সূর্য সমরাজে। মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মনে লাজে। মহারাজ একই সাজে গর্ব সব টুটিয়া, মূর্ছি পড়ে লুটিয়া। গর্ব সব টুটিয়া, মূর্ছি পড়ে লুটিয়া। সকল মম দেহ মন বীণা সমবাজে। মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ একই সাজে একই পুলক বেদনা বহিছে মধুবায়ে। কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে। একই পুলক বেদনা বহিছে মধুবায়ে। কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে। পলক নাহি নয়নে হেরি না কিছু ভুবনে। পলক নাহি নয়নে হেরি না কিছু ভুবনে। নিরখি শুধু অন্তরে সুন্দর বিরাজে। মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ একই সাজে। নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়কে লেখা একটি চিঠিতে আমরা দেখতে পাই, রবীন্দ্রনাথ বলছেন, সমাজ শাসনে মেয়েদের সঙ্গে পুরুষের স্বাধীনতার পর্বত প্রমাণ তারতম্য দীর্ঘদিন আমাকে দুঃখ দিয়েছে। আমার রচিত অধিকাংশ ছোট গল্পের ট্র্যাজেডির অংশ হলো এই। উমারানী দেবীকে লেখা একটি চিঠিতে আমরা আরো পাই, দেশের মেয়েরা এখনো রয়েছে সাবেক কালে, তাদের শেকড় বাঁধা সমাজের গভীরে। ওই কারণেই বর্তমান যুগ যখন নড়ে চড়ে ওঠে, তখন কঠিন টান পড়ে মেয়েদের জীবনে।
এইখানে এসে বোধহয় আমাদের পুনর্মূল্যায়ন করা প্রয়োজন। আমরা তথাকথিত যে প্রচলিত ফেমিনিজমে বিশ্বাসী, তাকে আদৌ ফেমিনিজম? আমরা যে কথা বলছি সেই কথা কি আদৌ পৌঁছচ্ছে? যদি পৌঁছেও থাকে, কোন রূপ ধরে? যে মানুষটি এইরকম কথা বলতে পারে, যে মানুষটি দিক নির্দেশ করতে পারে তার রচনার অভিমুখ হিসেবে, তাকে কি আমরা নারীবাদী বলতে পারি না? আসুন আমরা রবীন্দ্র কাব্যে নারীবাদের পুনরায় পাঠ গ্রহণ করি উন্মেষা গড়াইয়ের কণ্ঠে, কবিতার সাধারণ মেয়ে। আসুন শুনে নি উন্মেষা গড়াইয়ের আবৃত্তি। আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশীর মরণ দশা ধরেছিল ৩৫ বছর বয়সে। ২৫ বছর বয়সের সঙ্গে ছিল তার রেশারেশি। দেখলেন তুমি মহোদয় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প। একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া, তাই জেনে পুলক লাগতো আমার দেহে। ভুলে গিয়েছিলেন অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে, অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে। তোমাকে দোহাই দিই, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি। বড় দুঃখ তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও। কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে, মন যায় না সত্যের খোঁজে। আমরা বিকিয়ে যাই মরীচিকার দামে। কথাটা কেন উঠল তা বলি। মনে করো তার নাম নরেশ। সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না, না করব যে এমন জোর কই। একদিন সে গেল বিলেতে, চিঠিপত্র পাই কখনো বা। মনে মনে ভাবি, রাম রাম, এত মেয়েও আছে সে দেশে, এত তাদের ঠেলাঠেলি ভিড়, আর তারা কি সবাই অসামান্য? এত বুদ্ধি, এত উজ্জ্বলতা, আর তারা কি সবাই আবিষ্কার করেছে এক নরেশ সেনকে, স্বদেশে যার পরিচয় চাপা ছিল 10-এর মধ্যে। গ্যালোমেনের চিঠিতে লিখেছে লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে। বাঙালি কবির কবিতা কলাইন দিয়েছে তুলে, সেই যেখানে উর্বশী উঠছে সমুদ্র থেকে। তারপরে বালির পরে বসলো পাশাপাশি, সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নির্মল সূর্যালোক। লিজি তাকে খুব আস্তে আস্তে বললে, এই সেদিন তুমি এসেছো, 2 দিন পরে যাবে চলে। ঝিনুকের 2টি খোলা, মাঝখানটুকু ভরা থাক একটি নিরেট অশ্রুবিন্দু দিয়ে, দুর্লভ মূল্যহীন। কথা বলবার কি অসামান্য ভঙ্গি! সেই সঙ্গে নরেশ লিখেছে, কথাগুলি যদি বানানো হয় দোষ কি, কিন্তু চমৎকার। হিরে বসানো সোনার ফুল কি সত্য? তবুও কি সত্য নয়? বুঝতেই পারছো, একটা তুলনার সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিধিয়ে দিয়ে জানাই, আমি অত্যন্ত সাধারণ মেয়ে। মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন নেই আমার হাতে। ওগো, না হয় তাই হলো, না হয় ঋণী রইলেম চিরজীবন। পায়ে পড়ি তোমার, একটা গল্প লেখো তুমি শরৎবাবু, নিতান্ত সাধারণ মেয়ের গল্প। যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত 5-7 জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মার। বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার। কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে, ফুল চন্দন পড়ুক তোমার কলমের মুখে। তাকে নাম দিও মালতী, ওই নামটা আমার,
ধরা পড়বার ভয় নেই, এমন অনেক মালতী আছে বাংলাদেশে। তারা সবাই সামান্য মেয়ে। তারা ফরাসি জার্মান জানে না, কাঁদতে জানে। কি করে জিতিয়ে দেবে? উচ্চ তোমার মন, তোমার লেখনী মহীয়সী। তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে, দুঃখের চরমে, শকুন্তলার মতো। দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে। বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি, সে বর আমি পাবো না, কিন্তু পাই যেন তোমার নায়িকা। রাখো না কেন নরেশকে 7 বছর লন্ডনে, বারে বারে ফেল করুক তার পরীক্ষায়, আদরে থাক আপন উপাসিকা মণ্ডলীতে। ইতিমধ্যে মালতী পাশ করুক MA, কলকাতা বিশ্ববিদ্যালয়ে গণিতে হোক প্রথম, তোমার কলমের এক আঁচড়ে। কিন্তু ওইখানেই যদি থামো, তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক। আমার দশা যাই হোক, খাটো করো না তোমার কল্পনা। তুমি তো কৃপণ নও বিধাতার মতো। মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরোপে। সেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা বীর, যারা কবি, যারা শিল্পী, যারা রাজা, দল বেঁধে আসুক ওর চারদিকে। জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে, শুধু বিদুষী বলে নয়, নারী বলে। ওর মধ্যে যে বিশ্ববিজয়ী জাদু আছে, ধরা পড়ুক তার রহস্য। মূঢ়ের দেশে নয়, যে দেশে আছে সমজদার, আছে দরদি, আছে ইংরেজ, জার্মান, ফরাসি। মালতীর সম্মানের জন্য সভা ডাকা হোক না, বড় বড় নামজাদার সভা। মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুষলধারে চাটুবাক্য, মাঝখান দিয়ে সে চলেছে অবহেলায়, ঢেউয়ের উপর দিয়ে যেন পালের নৌকা। ওর চোখ দেখে ওরা করছে কানাকানি, সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে। এইখানে জনান্তিকে বলে রাখি, সৃষ্টিকর্তার প্রসাদ সত্যই আছে আমার চোখে। বলতে হলো নিজের মুখেই, এখনো কোনো ইউরোপীয় রসজ্ঞের সাক্ষাৎ ঘটেনি কপালে। নরেশ এসে দাঁড়াক সেই কোণে, আর তার সেই অসামান্য মেয়ের দল। আর তারপরে আমার নোটে শাকটি মুড়লো, স্বপ্ন আমার ফুরলো। হায় রে সামান্য মেয়ে, হায় রে বিধাতার শক্তির অপব্যয়। উপনিষদ বর্ণিত পরম ব্রহ্মের পূর্ণ প্রকাশ পরবর্তীকালে ঘটেছিল ব্রাহ্মধর্মের মাধ্যমে। আমরা জানি ব্রাহ্মধর্মের উপাস্য নিরাকার পরম ব্রহ্ম। তার না আছে কোনো রূপ, না আছে কোনো আড়াল, না আছে কোনো আবডাল। তিনি শুধু আত্মাকে উন্নীত করেন এবং শূন্য থেকে পূর্ণ করেন ও পরবর্তীকালে এই পূর্ণত্বে শূন্য প্রদান করেন। আচ্ছা, যে সত্তা পৃথিবীতে যাবতীয় বস্তুর মধ্যে বিরাজমান, যাবতীয় প্রাণীর মধ্যে বিরাজমান, তাকে আমরা কি বিশ্ব নাগরিকত্বের প্রথম সোপান বলতে পারি না? যদি তাই হয়ে থাকে, সেই সংস্কৃতির ধারক রবীন্দ্রনাথকে আমরা কি বলবো? তাকে কি ঘরের মধ্যে আটকে রাখা যায় দেশকালের নিরিখে? তাই হয়তো তার সঙ্গে যোগাযোগ ঘটেছে আইনস্টাইন থেকে ভিক্টোরিয়া ওকম্পোর, এবং বিশ্বের তাবুর মনীষীরা তাকে যথাযোগ্য আসনের প্রতিষ্ঠা করলেও কোথাও গিয়ে আমরা বাঙালিরা এই বলতে বড় ভালোবাসি আমার রবীন্দ্রনাথ। তাই ভুবন জোড়া আসনখানি হৃদয় মাঝে বিছাওয়ানি। আসুন প্রকৃতি মুখোপাধ্যায়ের কণ্ঠে আমরা শুনে নেব এবং মনে মনে এক হয়ে আবার বলে উঠব, ভুবন জোড়া আসনখানি হৃদয় মাঝে বিছাওয়ানি। ভুবনজোড়া আসনখানি হৃদয় মাঝে, আমার হৃদয় মাঝে বিছাওয়ানি। ভুবনজোড়া আসন
আর সকল সুরে দুঃখ সুখের সকল হরস ফুলের পরশ ঝড়ের বরষ তোমার করুণ শুভ উদার বাণী হৃদয় মাঝে আমার হৃদয় মাঝে দিক না আনি ভুবন জোড়া আসন খানি হৃদয় মাঝে আমার হৃদয় মাঝে বিছাও আনি ভুবন জোড়া আসন খানি। সেপ্টেম্বর মাস 1930 সাল বিপ্লবোত্তর রাশিয়ায় গিয়ে পৌঁছলেন রবীন্দ্রনাথ ঠাকুর। পূর্বতন শাসনের আবর্জনা থেকে রাশিয়া মুক্ত হয়েছে সবেমাত্র 13 বছর, কিন্তু এই 13 বছরের ব্যবধানে রাশিয়া প্রতিনিয়ত কর্মযজ্ঞের সংগঠনের মাধ্যমে নিজেকে করে তুলেছে শুদ্ধ থেকে শুদ্ধতর। আমরা জানি প্রগতি বিরোধীরা বারবার চেষ্টা করেছিল রবীন্দ্রনাথের যাত্রাপথে বাধা সৃষ্টি করবার। তা সত্ত্বেও অসুস্থ শরীরে রবীন্দ্রনাথ বাস্তবের মাটিতে দাঁড়িয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভের জন্য এসে পৌঁছলেন রাশিয়ায়। রাশিয়ার চিঠিতে তাই তিনি বলছেন, রাশিয়ায় গিয়েছিল মোদের শিক্ষাবিধি দেখবার জন্যে। দেখে খুবই বিস্মিত হয়েছি 8 বছরের মধ্যে শিক্ষার জোরে সমস্ত দেশের লোকের মনের চেহারাই বদলে গিয়েছে। আমরা তো জানি আমাদের ভেতরে বিপ্লব সংঘটিত হলে বহিরাঙ্গে বিপ্লব আপনা থেকেই ঘটে যাবে। আর রবীন্দ্রনাথ যখন যে দেশে গিয়েছেন, যে দেশের যতখানি তার ভালো লেগেছে তা তিনি গ্রহণ করেছেন। কখনো জাপান গিয়েছেন, কখনো ইউরোপ গিয়েছেন। আমরা জানি তার সেই অভিজ্ঞতা বর্ণিত হয়েছে বিভিন্ন রকম রচনায়। আমাদের পুনরায় কর্তব্য হয়ে দাঁড়িয়েছে রাশিয়ার চিঠি পাঠ করবার এবং তার সম্বন্ধে রবীন্দ্রনাথের মূল্যায়নগুলোকে পুনরায় বুকে ধারণ করবার। আমরা এখন এমন একটি সময়ের মধ্যে থেকে চলেছি, আমাদের জানা দরকার শিক্ষা কি, সাম্য কি। তাই পুনরায় আমরা মনে করে নেব রাশিয়ার চিঠির কিছু অংশ পাঠে। আমাদের বিশ্বভারতীর দাদা বর্তমানে এখন জাপান প্রবাসী, সুদূর জাপান থেকে রাশিয়ার চিঠির কিছু অংশ আমাদের পুনরায় মনে করিয়ে দেবে আমাদেরই দাদা হিমাদ্রি শেখর সরকার। আসুন আমরা পুনরায় মনে করি রাশিয়ার চিঠির কিছু অমুক লাইন আমাদের দাদা হিমাদ্রি শেখর সরকারের কণ্ঠে। রাশিয়ায় অবশেষে আসা গেল। যা দেখছি আশ্চর্য ঠেকছে। অন্য কোনো দেশের মতোই নয়, একেবারে মূলে প্রভেদ। আগাগোড়া সকল মানুষকেই এরা সমান করে জাগিয়ে তুলছে। চিরকালই মানুষের সভ্যতায় একদল অখ্যাত লোক থাকে, তাদেরই সংখ্যা বেশি। তারাই বাহন। তাদের মানুষ হওয়ার সময় নেই। দেশের সম্পদের উচ্ছিষ্টে তারা পালিত। সবচেয়ে কম খেয়ে, কম পড়ে, কম শিখে, বাকি সকলের পরিচর্যা করে, সকলের চেয়ে বেশি তাদের পরিশ্রম, সকলের চেয়ে বেশি তাদের অসম্মান। কথায় কথায় তারা রোগে মরে, উপসে মরে, উপরওয়ালাদের লাঠি ঝাঁটা খেয়ে মরে। জীবনযাত্রার জন্য যত কিছু সুযোগ সুবিধে, সব কিছুর থেকেই তারা বঞ্চিত। তারা সভ্যতার পিলসুচ। মাথায় প্রদীপ নিয়ে খাড়া দাঁড়িয়ে থাকে। উপরে সবাই আলো পায়, আর তাদের গা দিয়ে তেল গড়িয়ে পড়ে। আমি অনেকদিন এদের কথা ভেবেছি। মনে হয়েছে এর কোনো উপায় নেই। একদল তলায় না থাকলে আরেক দল উপরে থাকতেই পারে না। অথচ উপরে থাকারও দরকার আছে। উপরে না থাকলে নিতান্ত কাছের সীমার বাইরে কিছু দেখা যায় না। কেবলমাত্র জীবিকা নির্বাহ করার জন্য তো মানুষের মনুষ্যত্ব নয়। একান্ত জীবিকাকে অতিক্রম করে তবেই তার সভ্যতা।
সভ্যতার সমস্ত শ্রেষ্ঠ ফসল অবকাশের ক্ষেত্রে ফলেছে। মানুষের সভ্যতায় এক অংশে অবকাশ রক্ষা করারও দরকার আছে। তাই ভাবতুম যেসব মানুষ শুধু অবস্থার গতিকে নয়, শরীর মনের গতিকে নিচের তলায় কাজ করতে বাধ্য এবং সেই কাজেরই যোগ্য, যথাসম্ভব তাদের শিক্ষা, স্বাস্থ্য, সুখ সুবিধার জন্য চেষ্টা করা উচিত। মুশকিলেই দয়া করে কোনো স্থায়ী জিনিস করা চলে না। বাইরে থেকে উপকার করতে গেলে পদে পদে তার বিকার ঘটে। সমান হতে না পারলে তবেই সত্যকার সহায়তা সম্ভব হয়। যাই হোক, আমি ভালো করে কিছুই ভেবে পাইনি, অথচ অধিকাংশ মানুষকে তলিয়ে রেখে, অমানুষ করে রেখে তবেই সভ্যতা সমুচ্চে থাকবে, এ কথা অনিবার্য বলে মেনে নিতে গেলে মনে ধিক্কার আসে। ভেবে দেখো না, নিরন্ন ভারতবর্ষের অন্নে ইংল্যান্ড পরিপুষ্ট হয়েছে। ইংল্যান্ডের অনেক লোকেরই মনের ভাব এই যে ইংল্যান্ডকে চিরদিন পোষণ করাই ভারতবর্ষের সার্থকতা। ইংল্যান্ড বড় হয়ে উঠে মানব সমাজে বড় কাজ করছে। অতএব এই উদ্দেশ্য সাধনের জন্যে চিরকালের মতো একটা জাতিকে দাসত্বে বদ্ধ করে রেখে দিলে দোষ নেই। এই জাতি যদি কম খায়, কম পড়ে, তাতে কি যায় আসে? তবুও দয়া করে তাদের অবস্থার উন্নতি করা উচিত, এই কথা তাদের মনে জাগে। কিন্তু 100 বছর হয়ে গেল, না পেলুম শিক্ষা, না পেলুম স্বাস্থ্য, না পেলুম সম্পদ। আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে, বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। না চাহিতে মোরে যা করেছ দান, আকাশ, আলোক, তনু, মন, প্রাণ, দিনে দিনে তুমি নিতেছ আমায় সে মহাদানের যোগ্য করে। এই শিক্ষা বারবার তিনিই আমাদের দিয়েছেন। তিনিই শিখিয়েছেন কি করে রুখে দাঁড়াতে হয় এবং বারবার এই ব্যর্থতার কুষ্টি পাথরে নিজেকে ঘষে ঘষে সাফল্যের মূর্তিতে জাজল্যমান হতে হয়। আমরা জানি, আমরা তাই শিখেছি, পাতাল মুখ হঠাৎ খুলে গেলে দুধারে হাত ছড়িয়ে দেওয়া ছাড়া আমাদের কোনো ধর্ম নেই এই শূন্যতাকে ভরিয়ে দেওয়া ছাড়া। আমাদের মনে সত্যি রবীন্দ্র পরবর্তীকালে শঙ্খই বাজে এবং আমরা তিতিরধরের নৃত্যের বিভঙ্গে আবার সম্মিলিতভাবে বলার চেষ্টা করব, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মরে আরো 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 তাও প্রাণ। এবং এই মহামারীর আবহে আমরা এই প্রাণ শক্তি সঞ্চয় করে যেন মানুষের পাশে দাঁড়াতে পারি, হাত বাড়ি দিতে পারি হাত ধরার জন্য। এই আশা রেখে এই বছরের মতো আমাদের অনুষ্ঠান এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আসুন আমরা সম্মিলিত হই তিতিরধরের নৃত্যে, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মরে আরো আরো আরো